আসসালামু আলাইকুম। মাহমুদ আইএলস পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব আইএলস বুক 11 এর টেস্ট 3 এর প্যাসেজ 2টা আমরা দেখব। টেস্ট 3 প্যাসেজ 2। তো এটা যে গ্রেট মাইগ্রেশন, অর্থাৎ যে প্রাণীরা যখন এক স্থান থেকে অন্য স্থানে মানে মৌসুম ভেদে এক এক সময় যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় খাবারের উদ্দেশ্যে, ওই গ্রেট মাইগ্রেশন নিয়ে এখানে এই প্যাসেজটা আলোচনা করবে। তো আমরা প্রথমে কোশ্চেনে যাব। আমরা পুরো প্যাসেজটা কিন্তু পড়বো, তো কোশ্চেন থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। তো শুরু থেকে আমরা শুরু করি 14 থেকে 18। তো এখানে ট্রু ফলস নট গিভেন, আমরা ইতিমধ্যে জিনিসগুলো পড়েছি। যদি ইনফরমেশনটা এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওইটা যদি হুবহু আমার প্যাসেজের সাথে মিলে যায় বা প্যাসেজও সেম জিনিসটা দেওয়া থাকে তাহলে এটা হবে ট্রু। আর প্যাসেজে যেটা দেওয়া আছে সেটা যদি উল্টা হয়, মানে ওই জিনিসটা দেওয়া আছে তবে এখানে যেটা বলা আছে ওইখানে সেটা বলা নাই, ওইখানে উল্টা বলা আছে, তাহলে এটা হবে ফলস। আর যদি ওই বিষয়ে কোনো আলোচনা না হয় তাহলে ওইটা হবে নট গিভেন। তো আমরা 14 নম্বর কোশ্চেনটা দেখি। লোকাল গার্লস অ্যান্ড মাইগ্রেটিং আর্কটিক টার্নস। আর্কটিক টার্ন এটা হচ্ছে এক প্রকারের পাখি, আর্কটিক টার্ন। তো আমি একটু হলুদ কালার করে দিই। তো এই লোকাল যে গাল আছে, লোকাল যে চিল সেগুলো এবং আর্কটিক টার্ন পাখি বিহেভ ইন দ্য সেম ওয়ে, মানে তারা একই রকম আচরণ করে ওয়েন অফার ফুড, যখন তাদেরকে খাবার দেওয়া হয়। ওকে, তো আমরা চলে আসি একেবারে শুরুতে আসি, তাহলে পড়া শুরু করি আমরা একেবারে। এই যে গ্রেট মাইগ্রেশন, অ্যানিম্যাল মাইগ্রেশন হাউএভার ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ফার মোর দেন জাস্ট দ্য মুভমেন্ট অফ অ্যানিম্যাল। অর্থাৎ অ্যানিম্যাল মাইগ্রেশন, পানির যে মাইগ্রেশন, এটাকে আমরা শুধু মাইগ্রেশন বললে ভুল হবে, এটা মাইগ্রেশন থেকেও বড় কিছু। It can loosely be described as a travel that makes place at regular intervals, often in an annual cycle that may involve many members of a species and is rewarded only after a long journey. তো এখানে বলতেছে এটাকে ট্রাভেল, মানে খুব ট্রাভেল বলা যাবে না, এটা মূলত হচ্ছে একটা রেগুলার একটা মানে বিরতি দিয়ে দিয়ে রেগুলার একটা মাইগ্রেশন, এটা কাজ। এটা বাৎসরিক পর্যায়ে হতে পারে, মানে বছরে এটা একবার ঘটে থাকে, এরকম হতে পারে। দ্যাট মে বি ইনভলভ মেনি। তো দেখা যায় যে ওই মাইগ্রেশনে দেখা যায় যে শত শত মানে হাজার হাজার মেনি মেম্বার্স অফ স্পেসিস, একটা নির্দিষ্ট স্পেসিস প্রজাতির হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বাররা ওইখানে অংশগ্রহণ করে অ্যান্ড ইজ রিওয়ার্ডেড অফেন, এবং এরা অবশেষে তাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যে মাইগ্রেশনটা করে এটাতে তারা রিওয়ার্ডেড হয়, মানে তারা সফল হয়। ইট সাজেস্টেড ইনহেরিটেড ইনস্টিংক্ট। তো এটা কেন হয়? দেখা যায় এটা জন্মগতভাবে তাদের মধ্যে এই মাইগ্রেশনের প্রবণতাটা থাকে। দ্য বায়োলজিস্ট হিউজ অথবা হাক, যেটি হতে পারে ডিঙ্গল হ্যাজ আইডেন্টিফাইড 5 ক্যারেক্টারিস্টিক দ্যাট অ্যাপ্লাই। উনি এই একজন বায়োলজিস্ট, তো উনি 5টা ক্যারেক্টার কী করেছেন এই মাইগ্রেশনের ক্ষেত্রে উনি নির্ধারণ করেছেন। ইন বেরিং ডিগ্রিস অ্যান্ড কম্বিনেশনস, তো এখানে মানে বিভিন্ন মাত্রার 5টা ডিগ্রি উনি এখানে কি করেছেন, টু অল মাইগ্রেশনস, অর্থাৎ সকল মাইগ্রেশনের ক্ষেত্রে তিনি 5টা প্রিন্সিপাল, 5টা নির্দিষ্ট জিনিসকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন বা ওটাকে মূল ক্রাইটেরিয়া ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এক, দে আর প্রলং মুভমেন্ট দ্যাট ক্যারি অ্যানিমালস আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিটস। অর্থাৎ প্রাণীদের যে পরিচিত যে একটা হ্যাবিট থাকে সেটার ওই পরিচিত হ্যাবিট থেকে তাদেরকে বের করে আনে, এবং এই মুভমেন্টটা হচ্ছে অনেক দীর্ঘ। দে ট্যান্ড টু বি লিনিয়ার এবং নট জিগজ্যাগিং। এবং এইখানে যে প্রাণীরা যখন মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন তারা জিগজ্যাগ হয় না, অর্থাৎ তারা লিনিয়ার পর্যায়ে যায়। লিনিয়ার পর্যায়ে মানে সোজা লাইন ধরে তারা যায়। দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন। তো এবার দেখা যায় এইখানে দেখা যায় যে স্পেশাল বিহেভিয়ার, অর্থাৎ নির্দিষ্ট কিছু আচার আচরণ থাকে প্রাণীদের প্রিপারেশনের ব্যাপারে। সাচ অ্যাজ ওভারফিডিং, যেমন তারা মাইগ্রেশন করার আগে প্রচুর পরিমাণে খায়। অ্যান্ড অ্যারাইভাল, অর্থাৎ যখন এই যে প্রিপারেশন অ্যান্ড অ্যারাইভাল, যখন তাদের সময় চলে আসে মাইগ্রেশনের তখন তারা প্রচুর পরিমাণে খায়। দে ডিমান্ড স্পেশাল অ্যালোকেশনস অফ এনার্জি, হ্যাঁ, তাদের যে প্রচুর পরিমাণে শক্তি সেটা তারা সঞ্চয় করে। অ্যান্ড ওয়ান মোর, মাইগ্রেটিং অ্যানিমালস মেনটেন অ্যান ইন্টেন্স অ্যাটেন্টিভনেস টু দ্য গ্রেটার মিশনস, এবং তাদের যে বিশাল বড় যে একটা গ্রেটার মিশন সেটার প্রতি তারা খুবই ফোকাসড থাকে। ইন্টেন্স অ্যাটেন্টিভনেস মানে কি, খুবই ফোকাস থাকে সেটার প্রতি। উইচ কিপস দেম আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশনস, যেখানে তাদেরকে যদি কোনো কিছু দিয়ে প্রলোভন দেওয়া হয় তারা ডিস্ট্রাক্টেড হয় না, মানে বিচ্যুত হয় না। ওকে, তারা একেবারে ফোকাস থাকে তাদের মিশনের ব্যাপারে। অ্যান্ড আনডিটার্ড বাই চ্যালেঞ্জেস, এবং যত চ্যালেঞ্জ আসুক, যত ডিফিকাল্টিস আসুক, তারা কিন্তু থামে না, তারা চলতে থাকে। দ্যাট উড টার্ন আদার অ্যানিমালস অ্যাসাইডস। তো দেখা যায় যে টার্ন আদার অ্যানিমালস, যেটা
মানে তাদেরকে অন্য অ্যানিমেলদের থেকে কি রাখে, ভিন্ন হিসেবে রাখে, বা তারা অন্য প্রাণীদের থেকে ভিন্ন এক্ষেত্রে। এবার দেখা যাক অ্যান আর্কটিক টার্ন, এটা এক ধরনের পাখি, অন ইস 20,000 কিলোমিটার ফ্লাইট ফ্রম দ্য এক্সট্রিম সাউথ অফ সাউথ আমেরিকা টু দ্য আর্কটিক সার্কেল, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে তখন তারা 20,000 আর্কটিক সার্কেলের 20,000 কিলোমিটার যখন তারা ভ্রমণ শুরু করে, উইল টেক নো নোটিস অফ এ নাইসলি স্মেলি হ্যারিং অফার্ড ফ্রম এ বার্ড ওয়াচার্স বোট অ্যালং দ্য ওয়ে। তো তারা কি করে না, এই যে উইল টেক নো নোটিস, তারা লক্ষ্য করে না বা তারা ওইদিকে কেয়ার করে না, অফ এ নাইস স্মেলি, খুবই সুন্দর স্মেলি গ্রানযুক্ত হেয়ারিং, এক প্রকারের খাবার, অফার ফ্রম এ বার্ড ওয়াচার, যেটা বার্ড ওয়াচাররা পাখি যারা পাখি দেখেন তারা যখন খাবারটা দেন তখন তারা এদিকে ভ্রুক্ষেপই করে না, অর্থাৎ বোটে থেকে তারা যখন অর্থাৎ বার্ড ওয়াচাররা যারা পাখি দেখে তারা বোটে থাকা অবস্থায় যখন সুন্দর খুবই স্মেলি খাবার তাদেরকে অফার করে তারা ওইদিকে নোটিশও করে না। ওকে, ওয়াইল্ড লোকাল গার্লস, এই যে ওয়াইল্ড লোকাল গার্লস, যেখানে দেখা যায় যে মানে ওইখানের যে লোকাল যে চিল থাকে, ডাইভ ভোরাশাসলি ফ্রম সাচ হ্যান্ড আউটস, অর্থাৎ তারা এগুলো খাওয়ার জন্য এমন লোভী হয়ে যায়, ভোরাশাসলি মানে কি লোভী, মানে লোভাতুরভাবে তারা ওইটাকে খাওয়ার জন্য ঝাঁপ দেয়। দ্য টার্ন ফ্লাইস অন, কিন্তু ওই যে টার্ন আর্কটিক টার্ন সেটা উঠতেই থাকে উঠতেই থাকে। তাহলে প্রথম কোশ্চেনের যে আনসারটা সেটা আমরা এখানে পেয়ে গেলাম। সেটা কি, সেটা এখানে বলা হয়েছে যে লোকাল গার্লস অ্যান্ড মাইগ্রেটরি আর্কটিক টার্নস বিহেভ ইন দ্য সেম ওয়ে ওয়েন অফার্ড ফুড। যখন লোকাল গার্ল অর্থাৎ আর্কটিক টার্ন এবং লোকাল গার্লকে চিলকে যখন খাবার অফার করা হয় তখন তারা একই ওয়েতে বিহেভ করে। আমরা দেখলাম যে একই ওয়েতে বিহেভ করে না, আর্কটিক টার্ন যেগুলো এগুলো উড়ে যায়, আর লোকাল গার্ল যেগুলো থাকে সেগুলো মানে খাওয়ার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। তার মানে একইভাবে কী করে না, আমাদের বিহেভ করে না। তার মানে এটা হচ্ছে ফলস, এই 14 নম্বরটা হচ্ছে ফলস। তাহলে আমরা একটু লিখে ফেলি ফলস। ওকে, এবার 15 নম্বর দেখি। এক্সপার্টস ডেফিনেশন অফ মাইগ্রেশন টেন্ড টু ভেরি অ্যাকর্ডিং টু দিয়ার এরিয়া অফ স্টাডিজ, অর্থাৎ এখানে বিভিন্ন এক্সপার্টরা মাইগ্রেশনের ব্যাপারে যে গবেষণা করেছেন এই গবেষণাটা তাদের এরিয়া অফ স্টাডির অর্থাৎ স্টাডির গবেষণার ক্ষেত্র অনুযায়ী ভিন্ন হয়। এবার আমরা এটা লক্ষ্য করব, প্রথমে আমাদের আছে কিনা। ওকে, why the Arctic tern resisted destruction, because it is derived that at the moment by an instinct sense of something we human find a longer purpose, অর্থাৎ কেন আর্কটিক টার্ন যেটা তারা কেন এটার প্রতি ফোকাস করে না, কারণ হচ্ছে এটাকে এড়িয়ে যায়, কারণ হচ্ছে তাদের ভিতরে এক ধরনের একটা বড় মিশন কাজ করে যে আমাদেরকে অনেক দূর যেতে হবে, যে জিনিসটাকে আমরা মানুষেরা কি করি, অ্যাডমায়ার করি। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে ইট ইজ ডিটারমাইন্ড টু রিচ ইটস ডেস্টিনেশন, যে ওই আর্কটিক টার্ন পাখিটার মাথার মধ্যে এটা থাকে যে আমাকে অবশ্যই আমার ডেস্টিনেশনে আমার গন্তব্যে পৌঁছাইতে হবে। দ্য বার্ড সেন্সেস দ্যাট ইট ক্যান ইট রেস্ট অ্যান্ড মেট লেটার, তারা মনে করে যে তারা পরেও খাইতে পারবে, পরেও তারা মেট করতে পারবে এবং পরেও তারা কি করতে পারবে, মানে যা যা মন চায় তারা রেস্ট মেস সব কিছু পরে করতে পারবে, এখন দরকার নেই, এখন মূল ফোকাস যেটা সেটা তাদেরকে ধরে রাখতে হবে, এই জন্য তারা উঠতে থাকে। রাইট নাও ইট ইজ টোটালি ফোকাসড অন দ্য জার্নি, মানে ওরা যখন জার্নি শুরু করে তখন তারা জার্নির উপরেই ফোকাস করে। ইজ আনডিভাইডেড ইন্টেন্ট ইজ অ্যারাইভাল, ঠিক আছে, অর্থাৎ ওরা ওইটার উপরেই কী করে, অর্থাৎ তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পৌঁছে যাওয়া ওইখানে। এবার দেখা যাক, রিচিং সাম গ্রেভলি কোস্ট লাইন ইন দ্য আর্কটিক আপন উইচ আদার আর্কটিক টার্নস হ্যাভ কনভার্জ উইল সার্ভ ইটস লঙ্গার পারপাস অ্যাজ শেপড বাই এভলিউশন, ফাইন্ডিং এ প্লেস, এ টাইম অ্যান্ড এ সেট অফ সার্কামস্টান্সেস ইন উইচ ইট ক্যান সাকসেসফুলি হেচ অ্যান্ড রিয়ার অফস্প্রিং। হেচ মানে ডিম দেওয়া, রিয়ার অফস্প্রিং মানে হচ্ছে বাচ্চা পালা। তো এখানে বলতেছে যে কি হয়, যে তারা চিন্তা করে যে অর্থাৎ যেখানে অন্যান্য আর্কটিক টার্নরা এই কনভার্ট মানে জমা হয়ে আছে, তারা যখন সেখানে পৌঁছাবে, তো তারা যখন সেখানে পৌঁছাবে তখন তারা এখানে অর্থাৎ ওইখানে যা যা করার দরকার, হ্যাঁ, সেখানে সেটা করতে পারবে, বাচ্চা ডিম দেওয়া থেকে শুরু করে বাচ্চা পালা সব কিছু তারা ওইখানে করতে পারবে। এবার দেখা, বাট মাইগ্রেশন ইজ এ কমপ্লেক্স ইস্যু, কিন্তু এই মাইগ্রেশন জিনিসটা হচ্ছে একটা জটিল বিষয়। অ্যান্ড বায়োলজিস্ট ডিফাইন ইটস ডিফারেন্টলি, এই যে এবং বায়োলজিস্ট এটাকে ভিন্নভাবে এটাকে কি করেন, ভিন্নভাবে ডিফাইন করে বা ডেসক্রাইব করে। ডিপেন্ডিং ইন পার্ট অন হোয়াট সোর্টস অফ অ্যানিমালস দে স্টাডি, অর্থাৎ কোন ধরনের প্রাণী নিয়ে তারা গবেষণা করছেন সেটার উপর ডিপেন্ড করে তাদের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আনসারটা, সেটা হচ্ছে কি, এক্সপার্টস ডেফিনেশন অফ মাইগ্রেশন টেন্ড টু ভেরি অ্যাকর্ডিং টু দিয়ার এরিয়া অফ স্টাডি, তাদের গবেষণার
এরিয়া অনুযায়ী গবেষণার বিষয়বস্তু অনুযায়ী তাদের মধ্যে মাইগ্রেশনের ডেফিনেশনটা ভিন্ন হয়। তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু, TRUE, ট্রু। এবার আসা যাক 16, ভেরি ফিউ এক্সপার্টস এগ্রি দ্যাট দ্য মুভমেন্ট অফ এপিডস ক্যান বি কনসিডার মাইগ্রেশন। এখন ভেরি ফিউ এক্সপার্টস, অল্প কিছু এক্সপার্টরা এগ্রি করেন, অল্প কিছু এক্সপার্টরা এগ্রি করেন, মতকে পৌঁছেন যে মুভমেন্ট অফ এপিডসের মুভমেন্টটা ক্যান বি কনসিডার মাইগ্রেশন, মাইগ্রেশন হিসেবে কনসিডার করা যেতে পারে। তাহলে এটা আমরা দেখব যে এটা কোথায় আছে আমাদের, এই জিনিসটা আমরা একটু করে দেখে ফেলবো। তাহলে এখানে আমরা পাইলাম, এরপরে জো বার্গার অফ দ্য ইউনিভার্সিটি অফ মন্টানা, who works on the American pronghorn and other larger terrestrial mammals, prepare what he calls a simple practical definition suited to his beast. এরপরে movement from a seasonal home area away to another home area and back again. Generally the reason for such seasonal back and forth movements is to seek resources that aren't available within a single area year round. তো এখানে জো বার্গার একজন মানে মন্টানা ইউনিভার্সিটির প্রফেসর, যিনি আমেরিকার যে প্রং হর্ন মানে হরিণের মতো একটা প্রাণী আছে, হ্যাঁ ওই প্রাণীর উপর, ম্যামল মানে এটা হচ্ছে ম্যামল মানে দুধ, যে প্রাণীগুলো দুধ খায়, তো ওই প্রাণী এই প্রং হর্ন নিয়ে গবেষণা করেছেন। তো উনি দেখেছেন যে ওইখানে যে যে অর্থাৎ এই যে সিজনাল, এই প্রং হর্ন সিজনাল যে ইয়া করে মাইগ্রেশন করে, তো সেটা আবার সে মাইগ্রেশন করে আবার এক পর্যায়ে সে আবার ওই জায়গায় ফিরে চলে আসে। তো এইটার কারণ হচ্ছে যে তারা এই যে সিজনে আসা যাওয়া করে, এটা হচ্ছে রিসোর্সেস, অর্থাৎ তারা খাদ্য খোঁজে, সিক রিসোর্সেস দ্যাট আরেন্ট অ্যাভেলেবল উইদিন এ সিঙ্গেল এরিয়া ইয়ার রাউন্ড, অর্থাৎ একটা জায়গার মধ্যে পুরো বছর খাবার না পাওয়া যাওয়ার কারণে তারা কি করে, এই মাইগ্রেশনটা করে থাকে, খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা হচ্ছে কথা। তো আমাদের প্রশ্ন কিন্তু এখানে নাই, কারণ আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে দেখেন এই প্রশ্ন হচ্ছে এইটা যে ভেরি এক্সপার্ট এগ্রি মুভমেন্ট অফ ইপিডসকে নিয়ে এখানে আমাদের প্রশ্ন, ইপিডস। তো আমরা ইপিডসকে ধরবো, এই যে বাট ডেইলি ভার্টিক্যাল মুভমেন্ট বাই জু প্ল্যাঙ্কটন ইন দ্য ওশান, আপওয়ার্ড বাই দ্য নাইট টু সিক ফুড, ডাউনওয়ার্ড বাই দ্য ডে অফ স্কেপ প্রেডেটর্স ক্যান অলসো বি কনসিডার মাইগ্রেশন। এখানে জু প্ল্যাঙ্ক নামে একটা প্রাণীর কথা বলা হচ্ছে, যেটা উপরের দিকে উঠে আসে খাবারের জন্য, আবার প্রেডেটর থেকে বাঁচার জন্য নিচের দিকে নেমে যায়, এবং বলতেছে যে এটাকে আপনি মাইগ্রেশন বলতে পারেন। সো ক্যান দ্য মুভমেন্ট অফ এপিডস ওয়েন, এখন বলতেছে যে সো ক্যান দ্য মুভমেন্ট অফ এপিডস, অর্থাৎ এপিডসের মুভমেন্টটাও সেম, এপিডসের মুভমেন্টটাও সেম, মানে সেম মাইগ্রেশন। হ্যাভিং ডেপ্লেটেড দ্য ইয়ং লিভস অন ওয়ান ফুড প্ল্যান্ট, অর্থাৎ যখন একটা ফুড প্ল্যান্টের গাছের পাতা যখন তারা খেয়ে ফেলে, দিয়ার অফস্প্রিং দেন ফ্লাই অন টু এ ডিফারেন্ট হোস্ট প্ল্যান্ট, তাদের অফস্প্রিংরা বা বাচ্চারা অন্য প্ল্যান্টে যায়। এরপরে উইথ নো ওয়ান এপিড এবার রিটার্নিং টু ওয়ার ইট স্টার্টেড, তো তারা শুরু যেখান থেকে করেছিল সেখানে আর ফিরে আসে না। তো এপিডসের কথা আমরা এখানে পড়লাম, কিন্তু এইখানে মানে এই যে বলা হচ্ছে যে অল্প কিছু বায়োলজিস্টরা এগ্রি করেন, এই ধরনের কথাটা কিন্তু আমরা এখানে পাই না, মানে এগ্রি ডিসএগ্রিড বিষয়টা এখানে আমরা পাই নাই। এরপরে ডিঙ্গল ইজ অ্যান এভলিউশনারি বায়োলজিস্ট হু স্টাডিজ ইনসেক্ট, হিজ ডেফিনেশন ইজ মোর intricate than Burger's, citing those 5 features that distinguish migration from other forms of movement। অর্থাৎ এখানে দুইজনের কথা বলা হচ্ছে, একজন হচ্ছে ডিঙ্গল আর একজন হচ্ছে বার্গার। তো উনি তো 5টা ক্যারেক্টারিস্টিক নির্ধারণ করেছিলেন, তো ওনার সাথে মিলে না। অর্থাৎ ডিঙ্গলের ইয়েটা এইটা ইন্ট্রিকেট মানে জটিল, অর্থাৎ বার্গারের চেয়ে জটিল তার ইয়েটা। দে অ্যালাউ ফর দ্য ফ্যাক্ট দ্যাট, তারা মানে এই বিষয়টা তারা মানে অ্যালাউ করে, কি অ্যালাউ করে, যে এপিডস উইল বিকাম সেন্সিটিভ টু ব্লু লাইট ফ্রম দ্য স্কাই ওয়েন ইট ইজ টাইম টু টেক অফ অন দিয়ার বিগ জার্নি। অর্থাৎ এই যে ইপিডস যেগুলো আছে সেগুলো ব্লু লাইটে সেন্সিটিভ, অর্থাৎ ব্লু লাইটে তাদেরকে প্রবলেম করে। যখন তারা মাইগ্রেশন শুরু করার সময়, টেক অফ করার সময় যখন ব্লু লাইট দেখে, তখন তারা আকাশে যখন দেখে তখন তারা ডিস্ট্রাক্টেড হয়। অ্যান্ড সেন্সিটিভ টু ইয়েলো লাইট রিফ্লেক্ট ফ্রম দ্য টেন্ডার ইয়াং লিভস, এবং সবুজ আলোতেও তারা কিন্তু সেন্সিটিভ, মানে তাদের প্রবলেম হয়, ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ল্যান্ড। ওকে, বার্ডস উইল ফ্যাটেন দেমসেলফ উইথ হেভি ফাইন্ডিং ইন অ্যাডভান্স ফর এ লং মাইগ্রেশন ফ্লাইট। তার মানে এখানে আমরা দেখতেছি যে এখানে ইপিডসের বিষয়ে যে এগ্রিমেন্ট আর ডিসএগ্রিমেন্ট, এই যে ভেরি ফিউ এক্সপার্ট এগ্রি দ্যাট দ্য মুভমেন্ট অফ ইপিডস ক্যান বি কনসিডার মাইগ্রেশন,
ইপিডস এর যে মুভমেন্টটা সেটাকে মাইগ্রেশন হিসেবে কনসিডার করা না করার বিষয়ে আসলে আমাদের এখানে কোনো তথ্য দেওয়া নাই, কিন্তু এপিডসের ব্যাপারে বলা আছে। তো মানে এখানে বলা হচ্ছে যে কিছু এক্সপার্টের কথা, এখানে 2জন এক্সপার্ট এই পর্যন্ত আমরা পেয়েছি, একাধিক এক্সপার্টের কথা বলা নাই। তো এখানে এক্সপার্টের বিষয়টা এখানে আসে না আসলে, যেহেতু এপিডসের মাইগ্রেশনকে কি এটা আমরা ধরতে পারি না না পারি না, মানে মাইগ্রেশন হিসেবে মুভমেন্টটাকে মাইগ্রেশন হিসেবে ধরতে পারি না না পারি না, এটা নিয়ে এখানে কোনো এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট নাই, তাহলে এটা হবে আমাদের নট গিভেন। মনে রাখতে হবে আনসার করলে সবগুলো বড় হাতের করতে হবে, নাহলে ছোট হাতের করতে হবে। হ্যাঁ, তবে যদি কোনো ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল লেটার থাকে সেটা লিখতে হবে। এবার 17 নম্বর, এপিডস জার্নি আর এফেক্টেড বাই চেঞ্জেস ইন দ্য লাইট দ্যাট দে পারসিভ। অর্থাৎ যে লাইটটা তারা বুঝতে পারে তাদের লাইট দিয়ে তাদের কি হয়, এটা ডিস্ট্রাক্টেড হয়। তার মানে এটা একটু আমরা একটু আগে পড়লাম যে এই যে দেখেন এখানে বলছে কি বলছে, এই যে দেখেন এপিডস কই, এই যে they allow for the fact that the example epids will become sensitive to blue light. Epids blue light এর ব্যাপারে খুবই sensitive to the sky when it is time to take off on their big journey, and sensitive to yellow light reflected from tender young leaves when it is appropriate to the land. তাহলে এই যে জিনিসটা বলছে এখানে যে তারা খুবই সেনসিটিভ। ওকে, birds will fatten themselves with heavy feeding in advance of a long migrational flight. তো তারা বড় একটা ফ্লাইটের আগে তারা কি খায়, প্রচুর পরিমাণে খায়। তার মানে আমাদের এখানে যে কথাটা ছিল এটা সত্য। এবার ডিঙ্গলস এইম ইজ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য মাইগ্রেটরি বিহেভিয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিস। এখন বলছে ডিঙ্গলস এইমস ইজ টু ডিস্টিংগুইশ, ডিঙ্গলের উদ্দেশ্য কি করা, পার্থক্য করা, বিটুইন দ্য মাইগ্রেটরি বিহেভিয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিস, মাইগ্রেটরি বিহেভিয়ার ডিফারেন্ট স্পিসিসের মধ্যে মাইগ্রেটরি বিহেভিয়ারটাকে কি করা, ডিস্টিংগুইশ করা। তো এখন আমরা দেখব মাইগ্রেটরি বিহেভিয়ারের মধ্যে ডিঙ্গল পার্থক্য করার বিষয়টাকে জোর দিয়েছেন কিনা এটা আমরা দেখব। তো এবার দেখা যায় দ্য ভ্যালু অফ দ্য ডেফিনেশন ডিঙ্গল আর্গুস ইজ দ্যাট দ্য ফোকাস অ্যাটেনশনস অন হোয়াট দ্য ফেনোমেনন অফ উইল বেসড মাইগ্রেশন শেয়ার্স উইথ দ্য ফেনোমেনন অফ দ্য এফিডস। তো এখানে ডেফিনেশনের ক্ষেত্রে ডিঙ্গল এখানে একটা মতৈক্য করেছেন, সেটা হচ্ছে ইট ফোকাসেস অ্যাটেনশন অন হোয়াট দ্য ফেনোমেনন অফ উইল বেসড মাইগ্রেশন শেয়ার্স উইথ, এই যে অর্থাৎ ওয়েল বিস্ট আমরা জানি এক প্রকারের ওই যারা আমরা ন্যাশনাল জিওগ্রাফি টাফি এগুলো দেখেছি তারা জানি ওয়েল বিস্ট এক ধরনের গরুর মতো এক ধরনের বড় বড় দাঁড়ি থাকে তাদের। তো এই ওয়েল বিস্টটা যখন মাইগ্রেট করে তাদের সাথে শেয়ার করে দ্য ফেনোমেনা অফ দ্য এফিডসের মাইগ্রেশনের যে ইয়েটা, এখানে কিছু বিষয় ফেনোমেনন বা বিষয়, অর্থাৎ ওয়েল বিস্টের মাইগ্রেশন এবং এফিডসের মাইগ্রেশনের মধ্যে একটা কমন কিছু একটা আছে। তার মানে আমরা কি পাইছি, তার মানে এখানে যে বলছে যে ডিফারেন্সেস, এই যে ডিঙ্গলস এইমস টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য মাইগ্রেটরি বিহেভিয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিসের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে মাইগ্রেশনের যে বিহেভিয়ার, অর্থাৎ এখানে আচরণ মাইগ্রেশনের ক্ষেত্রে ওটার মধ্যে উনি পার্থক্য তুলে ধরতে চেয়েছিলেন না, পার্থক্য তুলে ধরতে চান না, বরং উনি এখানে সিমিলারিটি তুলে ধরতে চেয়েছিলেন। এই মাত্র আমরা এখানে পড়লাম। ওকে, এই যে এখানে আমরা পড়লাম এই যে শেয়ার্স উইথ দ্য ফেনোমেনন অফ দ্য এপিডসের সাথে মিলে। তার মানে আমরা কি পাইলাম, এখানে আমরা পাইলাম যে ফলস এটা। ওকে, এবার দেখো 19 থেকে 22 পর্যন্ত। কমপ্লিট ইচ সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট এন্ডিং এ থেকে জি বিলু। রাইট দ্য কারেক্ট লেটার এ থেকে জি ইন বক্সেস 19 to 22 অন ইউর আনসার শিট। অ্যাকর্ডিং টু ডিঙ্গল এর মতামত অনুযায়ী মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু, মাইগ্রেটরি রুটগুলো ডিঙ্গলের মতামত অনুযায়ী কি হবে। এবার দেখেন মাইগ্রেটরি রুটগুলো কি হবে, বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিস, কঠিন কোনো কিছু পড়লে ডিসকারেজ হয়ে যায়। ট্রাভেল অন ওপেন ওয়াইল্যান্ড ওয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডিটর, অর্থাৎ মাইগ্রেটরি রুটগুলো ট্রাভেল করবে একটা ওপেন ল্যান্ডে, না এটা তো যাই না, এটা মাইগ্রেটরি রুটটা তো ট্রাভেল করবে না, কবল তো প্রাণী। ইট মোর দ্যান দে নিড ফর মাইগ্রেশন পারপাস, না বি প্রিপেয়ার ডেইলি, এরপরে ইগনোর ডিস্ট্রাকশন, বি গভর্ন বাই দ্য অ্যাভেলেবল ওয়াটার, ফলো এ স্ট্রেট লাইন। আমরা দেখব যে এখানে অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু, মাইগ্রেটরি রুটগুলো কেমন হবে ডিঙ্গলের মতামত অনুযায়ী। তো আমরা এখানে দেখবো এই যে এখানে 5টা বৈশিষ্ট্য করছে। দে আর প্রলং মুভমেন্ট দ্যাট ক্যারি অ্যানিমালস আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিট, এই যে তাদের বড় একটা জার্নি যেখানে তাদের সচরাচর পরিবেশ যেখানে তারা বেড়ে উঠেছে ওইটা থেকে তাদেরকে বাইরে নিয়ে যায়। ওকে, দে ট্যান্ড টু বি লিনিয়ার নট জিগজ্যাগিং, বলে দেওয়া হয়েছে এখানে, শেষ আনসার পেয়ে গেছি আমরা। অর্থাৎ তাদের যে রুটটা, এই রুটটা লিনিয়ার হবে, সোজা হবে, নট জিগজ্যাগিং, বা আঁকা বাঁকা হবে না।
তার মানে আমরা কোশ্চেনের আনসার পেয়ে গেলাম এখানে অ্যাকর্ডিং টু ডিঙ্গল দ্য কী হবে অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুট আর লাইকলি টু মাইগ্রেট টু ফলো দ্য স্ট্রেট লাইন মাইগ্রেটরি লাইনগুলো কী হবে স্ট্রেট লাইন হবে সোজা হবে মাইগ্রেটরি রুটগুলো সোজা লাইন হবে এবার দেখা যাক টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমালস আর লাইকলি টু মাইগ্রেশনের জন্য প্রিপারেশন নেওয়ার সময় অ্যানিমালরা কী করে অ্যানিমালরা করে টু ডিসকারেজ বাই ডিফিকাল্টি ট্রাভেল অন ওপেন ল্যান্ড এরপরে ইট মোর দ্যান দে নিড ফর ইমিডিয়েট পারপাস তারা তাদের প্রচুর পরিমাণে খায় এনার্জি কী করার জন্য পাওয়ার জন্য তো এখানে আমরা দেখব দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার কনসার্নিং প্রিপারেশন অ্যান্ড অ্যারাইভাল দে ডিমান্ডেড স্পেশাল অ্যালোকেশন অফ এনার্জি অ্যান্ড one more migrating animals maintain a intense attentiveness to greater mission which keeps them understanding temptation understand by challenge their animal side তো এখানে বলছে they involve special behavior concerning preparation such as overfeeding এই যে দেখেন such as overfeeding করে প্রচুর পরিমাণে খায় ঠিক আছে কেন তাদের প্রচুর এনার্জি দরকার they demanded special allocation of energy কারণ তাদের প্রচুর এনার্জি দরকার ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এখানে তাহলে এখানে কি বলো টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমাল আর লাইকলি টু eat more than they need for immediate purposes ওকে এরপরে দেখা যাক আমাদের বিষয় হলো এবার ডিউরিং মাইগ্রেশন অ্যানিমালস আর আনলাইকলি টু মাইগ্রেশনের ক্ষেত্রে অ্যানিমালরা পছন্দ করে না মানে এগুলো মতো না কিসের মানে একটা জিনিস আনলাইকলি টু তারা একটা জিনিসের মতো না কি মতো না বা ওই দিকে প্রবণ হয় না কোনো একটা দিকে কোন দিকে প্রবণ হয় না বাই ডিসকারেজ বি ডিসকারেজ আনলাইকলি টু বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিস এটা হইতে পারে তারপরে 2 নম্বরটা তো হবে না বি প্রিপেয়ার ডেইলি এরপরে ইগনোর ডিস্ট্রাকশন এটাও হইতে পারে তাহলে এখানে দুইটা হইতে পারে এটা ইগনোরড বাই ডিস্ট্রাকশন এটা হইতে পারে ডিস্ট্রাকশন হইতে পারে আবার হইতে পারে বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিস তো আমাদের ডিউরিং মাইগ্রেশন অ্যানিমালস আর আনলাইকলি টু যদি বলে আনলাইকলি টু ইগনোর ডিস্ট্রাকশনস তারা আনলাইকলি টু মতো না কিসের ইগনোর করার মতো না তার মানে তারা ইগনোর করে না হয়ে যাবে মানে এটাও নেগেটিভ ওয়ার্ড আনলাইকলি নেগেটিভ ওয়ার্ড ইগনোরও নেগেটিভ ওয়ার্ড পজিটিভ মিনিং হয়ে যাবে তাহলে এখানে আমাদের কথা হচ্ছে যে তারা কি হয় না ডিসকারেজ হয় না বা ডিস্ট্রাক্টেড হয় না কোনো ডিফিকাল্টি দেখলে তারপর আমরা এটা আনসারটা বার করব এখানে আনসার এই হবে কারণ এখানে যদি ইগনোর বলি আনলাইকলি তাহলে পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা বার করি এখানে যে অ্যান্ড অ্যারাইভাল অ্যান্ড দ্য ডিফারেন্ট লোকেশন অফ এনার্জি অ্যান্ড ওয়ান মোর আরেকটা মাইগ্রেটরি অ্যানিমাল মেনটেন অ্যান্ড ইন্টেন্সিভ attentiveness to the greater mission which keep them undistracted এই যে অর্থাৎ তারা ফোকাস রাখে এবং তারা which keep them undistracted এবং তারা ডিস্ট্রাক্টেড হয় না বাই টেম্পটেশন দ্বারা এবং undeterred by challenges অর্থাৎ তারা কিন্তু নিবৃত হয় না undeterred মানে নিবৃত হওয়া চ্যালেঞ্জ মানে ডিফিকাল্টিস কোনো কঠিন কোনো কিছু দেখলে তারা undeterred that would turn other animals aside কিন্তু যেখানে দেখা যায় অন্য প্রাণীরা এটাতে মানে কোনো লোভ দেখলে অথবা কোনো কিছু দেখলে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায় ওকে তাহলে এখানে চ্যালেঞ্জেস মানে হচ্ছে ডিফিকাল্টিস ওকে তাহলে আমরা পেয়ে গেলাম আনসার আমাদের যে এটা হয় এরপরে দেখা যাক আর্কটিক টার্নস ইলুস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি টু আর্কটিক টার্ন একটা এক প্রকার পাখি ইলুস্ট্রেট ওনারা ব্যাখ্যা করে বা তুলে ধরে মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি মাইগ্রেটিং অ্যানিমালের যে সক্ষমতা কিসের সক্ষমতা ট্রাভেল অন ওপেন ল্যান্ড ওয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডিটর অর্থাৎ তারা একটা ওপেন ল্যান্ডে ভ্রমণ করে যেখানে তারা তাদের শিকারীকে দেখতে পায় এরপরে বি প্রিপেয়ার ডেইলি এরপরে ইগনোর ডিস্ট্রাকশন বি গভর্ন বাই দ্য অ্যাবিলিটি অফ ওয়াটার তাহলে আর্কটিক টার্ন কী করে আর্কটিক আমরা জানি এরা ডিস্ট্রাক্টেড হয় না তাহলে ইগনোর ডিস্ট্রাকশন তাদের অ্যাবিলিটি আছে ডিস্ট্রাকশনকে ইগনোর করার জন্য ওকে আর্কটিক টার্ন না কী করে না ডিস্ট্রাক্টেড হয় না সোজা কথা তারা ডিস্ট্রাক্টেড হয় না এই যে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে আর্কটিক টার্ন ডিস্ট্রাক্টেড হয় না বাট মাইগ্রেশন যে কমপ্লেক্স ইস্যু এরপরে বলছে যে ইউনিভার্সিটি ওকে এরপর লার্জার সিম্পল প্র্যাকটিক্যাল ইস্যু বিস্ট আর্কটিক টার্নরা কি হয় না ডিস্ট্রাক্টেড হয় না এই যে আর্কটিক টার্ন এই যে সাউথ অফ আমেরিকা আর্কটিক স্টেটস উইল টেক নোটিস এই যে নো নোটিস অফ এ নাইস স্মেলি হিয়ারিং অফার্ড ফ্রম এ বার্ড ওয়াচার বোটস অ্যালং দ্য ওয়ে বার্ড ওয়াচাররা যখন তাদের বোট থেকে সুস্বাদু খাবার অফার করে তখন তারা ওইদিকে ফিরেও থাকে না ওয়াই লোকাল গাছ কিন্তু লোকাল যে চিল থাকে ওগুলো ওখানে খাওয়ার জন্য ঝাঁপাই পড়ে কিন্তু আর্কটিক টার্ন এগুলো উঠতে থাকে এখন কেন এটা কারণ এই যে দ্য আর্কটিক টার্ন রেসিস্ট ডিস্ট্রাকশন এই যে তারা ডিস্ট্রাকশনটাকে রেসিস্ট করতে পারে ওকে বিকজ ইট ইজ কারণ হচ্ছে ড্রাইভেন
at that moment by an instinct sense of something we human offered larger purpose, কারণ ওই সময় তারা বড় একটা পারপাস নিয়ে তারা ভ্রমণটা শুরু করে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের এই কোশ্চেনের আনসারগুলো আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা চলে আসি 23 থেকে 26-এ। এরপরে প্রং হর্ন রিলাই অন দিয়ার আইসাইট অ্যান্ড ড্যাশ, অর্থাৎ প্রং হর্ন যেগুলো সেগুলো কি করে, রিলাই করে। রিলাই করে মানে কি, নির্ভর করে তাদের আইসাইটের উপরে এবং ড্যাশ উপরে, টু অ্যাভয়েড প্রেডেটর, তাদের শিকারীকে অ্যাভয়েড করার জন্য। তাহলে এখানে আমরা আসি কোথায় এটা আমরা পাবো। তো আমরা একটু স্কিমিং করব, হ্যাঁ, ফলো দ্য রুট সামার। এবারে দেখা যাক এদিকে। তো আমরা একটু স্কিমিং করে, দিস প্রং হর্ন নোটেবল টু ইন মাইগ্রেশন সার্ভিস কনসার্নিং 3 নোটেবল। Okay, they likely to trying to overnight a deep snow upper pronghorn depended on distance, vision and speed. এই যে pronghorn depended, pronghorn গুলো ডিপেন্ড করে on distance, vision মানে দূরে কিন্তু তারা লক্ষ্য রাখে, and speed এবং তারা স্পিডের উপর লক্ষ্য রাখে, মানে তাদের স্পিড ধরে রাখে। তাহলে ডিস্টেন্স, ভিশন এবং স্পিড, টু কিপ সেফ ফ্রম প্রেডেটর, প্রেডেটর থেকে সেফ থাকার জন্য। তাহলে এখানে একটা কথা বলা আছে, সে কথাটা কি, একটা কথা বলা আছে, তো সে কথাটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, ভিশন আর গ্যাপে দেওয়া আছে, একটা গ্যাপ দেওয়া আছে আর কি। তো আমরা লক্ষ্য করি যে প্রংহর্ন রিলাই অন দেয়ার আইসাইট অ্যান্ড স্পিড টু অ্যাভয়েড প্রেডেটর, তাহলে এখানে হবে স্পিড। ওকে, তাহলে স্পিড। ওকে, এরপরে ওয়ান পার্টিকুলার পপুলেশন সামার হ্যাবিটেট ইজ এ ন্যাশনাল পার্ক। তো ওয়ান পার্টিকুলার পপুলেশন সামার হ্যাবিটেট ইজ এ ন্যাশনাল পার্ক, অর্থাৎ তাদের ন্যাশনাল পার্ক হচ্ছে তাদের হ্যাবিটেট। হ্যাবিটেট মানে বাসস্থান, মানে একটা নির্দিষ্ট পপুলেশনের একটা নির্দিষ্ট পপুলেশনের হ্যাবিটেট হচ্ছে ন্যাশনাল পার্ক, যেখানে তারা থাকে। অ্যান্ড দেয়ার উইন্টার হোম ইজ অন দ্য ড্যাশ, এবং তাদের উইন্টার হোম শীতকালীন ঘর হচ্ছে অন দ্য ড্যাশ ওয়ার দে গো টু অ্যাভয়েড দ্য ডেঞ্জার, যেখানে তারা তাদের যে বিপদ আছে সেটাকে অ্যাভয়েড করে, প্রেজেন্টেড বাই এ স্নো, অর্থাৎ যে বিপদটা স্নোর কারণে হয়ে থাকে অ্যাট দ্যাট টাইম অফ দ্য ইয়ার, বছরের ওই সময়টাই। তাহলে এখন আমরা এটা দেখব যে এখানে যে সামার হ্যাবিটেট ন্যাশনাল পার্ক অ্যান্ড দিয়ার উইন্টার হোম ইজ অন দ্য ড্যাশ, এবং তাদের ন্যাশনাল হোমটা ওইখানে। তাহলে ন্যাশনাল পার্কটা আমরা ধরলে আমরা আমাদের উত্তর বাইরে যাবে আশা করি। ওকে, তো এখানে আমরা যদি দেখি ন্যাশনাল পার্কটা কোন দিকে আছে, ন্যাশনাল পার্কটা এই যে এখানে, এই যে ন্যাশনাল পার্কটা আমরা পাই গেলাম। Conservation scientists along with other biologists and managers within the USA National Park Services and other agencies are now working to preserve migrational behaviors, not just species and habitats. Okay, এবার a national forest the recognized the path of the pronghorn, অর্থাৎ ন্যাশনাল ফরেস্ট হচ্ছে প্রংহর্নের একটা স্বীকৃত একটা পথ, এখান দিয়ে তারা যায়। much of which passes across its land, অর্থাৎ তাদের অধিকাংশ এই পথ দিয়ে তারা অতিক্রম করে। অ্যাজ এ প্রটেক্টেড মাইগ্রেশন করিডোর, এটা হচ্ছে একটা প্রটেক্টেড মাইগ্রেশন করিডোর, বাট neither the forest service nor the park service can control what happens on private land and a bottleneck, and with certain other migration species the challenges is complicated further by vastly greater distances traversed and more justice। আচ্ছা, এখানে আমরা যদি লক্ষ্য করি, আমরা একটু আগে দেখতে হবে মনে হয়, ট্রাভার্স হাই দেখি। এই যে প্রংহর্ন ডিপেন্ডেন্ট অন ডিস্টেন্সেস অ্যান্ড স্পিড টু কিপ সেফ ফ্রম প্রেডেটর, ট্রাভার্স হাই ওপেন শোল্ডার্স অফ ল্যান্ড ওয়ার দে ক্যান see and run, embrace at one bottlenecks forest hills rise to form V leaving corridor of open ground only about a meter wide, field with private homes. Increasing development is leading toward a crisis for the pronghorn, threatening to choke up their pathway. Conservation scientists along with some biologists and land managers within the US National Park Service and other agencies are now working to preserve migration behavior, not just species and habitat. The National Forest has recognized the path of pronghorn which passes across the land and protected migration corridor beneath the forest services. আচ্ছা, তো আমাদের আনসারটা আসলে এইদিকে, আমি নিচে খুঁজতেছিলাম, এইদিকে খুঁজতেছিলাম, এখানে কোশ্চেনটা মানে প্যাটার্ন ফলো করে না, নিচেরটা মানে পরের কোশ্চেনটা আমার উপরে দিয়ে দিছে, এই জন্য আসলে পাইতে কষ্ট হচ্ছিল। তাহলে দেখা যাক
এবার বলতেছে দ্য প্রং হর্ন উইচ রিজেম্বলস অ্যান্টিলোপ, ওইটা অ্যান্টিলোপের মতো হরিণের মতন, দো দে আর আনরিলেটেড, যদিও তারা একই রকম নয়, ইজ দ্য ফাস্টেস্ট ল্যান্ড ম্যামলস অফ দ্য নিউ ওয়ার্ল্ড, এরা খুব দ্রুত কিন্তু মাইগ্রেশন করে। ওয়ান পপুলেশন হুইচ স্পেন্ড দ্য সামার ইন দ্য মাউন্টেন্স গ্র্যান্ড ট্যানন ন্যাশনাল পার্ক, অর্থাৎ তারা গ্রীষ্মের কালটা কাটায় এই যে ন্যাশনাল পার্কে, এই অফ ওয়েস্টার্ন ইউএসএর পশ্চিমে। ফলোস এ ন্যারো রোড, তারা ন্যারো একটা মানে চিকন একটা সরু একটা রোড ফলো করে ফ্রম ইটস সামার রেঞ্জ ইন দ্য মাউন্টেন, অর্থাৎ তারা গ্রীষ্মকালে যখন গ্রীষ্মকালে এটাকে ফলো করে তারা। অ্যাক্রস এ রিভার, নদীর পাশ দিয়ে, অ্যান্ড ডাউন অন টু দ্য প্লেন, এবং তারা ডাউন অন টু দ্য প্লেন মানে নিচে যে প্লেন জায়গা থাকে ওইখানে তারা কী করে ওইটা থাকে। হিয়ার দে ওয়েট আউট দ্য ফ্রোজেন মান্থস, হিয়ার এখানে দে ওয়েট আউট ফর ফ্রোজেন মান্থ, তারা আউট দ্য ফ্রোজেন মান্থ, অর্থাৎ শীতকালে তারা এখানে ওয়েট করে। তাহলে ওয়েট করে কোথায়? প্লেনে। ফিডিং মেইনলি অন সেগ ব্রাশ, এবং তারা সেগ ব্রাশ খায়, ঠিক আছে। ব্লোন ক্লিয়ার অফ স্নো, যেগুলো ওই যে স্নো থেকে উপরে দেখা যায়, আর সব কিছু স্নোতে দেখা যাবে। দিস প্রলং আর নোটেবল ফর দ্য ইনভেরিয়েন্স অফ দিয়ার মাইগ্রেশন রুট। তাহলে আমাদের বলছিল যে শীতকালে হোম, ওকে, শীতকালে বাড়ি কোথায়? তাহলে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে বলছে যে ওয়ান পার্টিকুলার পপুলেশন সামার্স হ্যাবিটেড ইন এ ন্যাশনাল পার্ক অ্যান্ড দেয়ার উইন্টার হোম ইজ অন দ্য ড্যাশ অন দ্য প্লেন্স ওয়ার দে গো টু অ্যাভয়েড ডেঞ্জার প্রেজেন্টেড বাই দ্য স্নো, অর্থাৎ স্নো যে মানে একটা ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি করে, ওইখানে তারা ওইটাকে অ্যাভয়েড করতে পারে দ্যাট টাইম অফ দ্য ইয়ার। হাউ এভার দিয়ার, তাহলে এখানে হবে প্লেন্স, ওকে, তাহলে আমরা এখানে প্লেন্স দিয়ে দিই, ওকে। হাউ এভার দেয়ার রোড বিটুইন দিস টু এরিয়াস কন্টেন থ্রি ড্যাশ, তিন ধরনের কি ওইখানে থাকে, তিন ধরনের কি থাকে ড্যাশ, আমরা দেখবো এটা একদম সহজ, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি নিচেরগুলো পড়তে গিয়ে। তো আমরা কোথায় ছিলাম? এপিস মোর ইন্ট্রিকেট, এরপরে ফ্রোজেন মান্থস, এরপরে ফিডিং মেইনলি সি বাস ব্লোন অফ, এরপরে দিস প্রং হর্ন আর নোটেবল ফর দিয়ার ইনভেরিয়েন্স অফ দিয়ার মাইগ্রেশন রুট অ্যান্ড দ্য সিভিয়েরিটি মানে কঠোরতা অফ ইটস কনস্ট্রিকশন অ্যাট থ্রি বটল নেক, এই যে তিনটা বটল নেকের কথা বলা হয়েছে, বটল নেক বা শেষ আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমরা কি বলবো? এরপরে প্লেন্স ওয়ার দে গো টু, এটা তো গেল। এরপরে however their road between these three areas contains three bottleneck. One problem is the construction of new homes in a narrow dash of land on the pronghorn roads. Pronghorn road এর মধ্যে তাদের কি এখানে তিনটা bottleneck থাকে। One problem is the construction of new home, একটা প্রবলেম হচ্ছে নতুন একটা ঘর বানানো in a narrow একেবারে চিপা একটা ইয়ার মধ্যে অফ ল্যান্ড, অর্থাৎ জমির একটা চিপা মানে খুবই ন্যারো একটা প্রংহর্ন তার রুটের মধ্যে, অর্থাৎ চিপা একটা জায়গার মধ্যে তাদের ঘর বানানোটা কঠিন, অর্থাৎ কঠিন হিসেবে পায় বা এই জিনিসটা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাহলে এইখানে আমরা ডোজি এই বটল নেক, ইফ দে ক্যান পাস থ্রু ইচ অফ থ্রি ডিউরিং দেয়ার স্প্রিং মাইগ্রেশন দে ক্যান নট রিচ দেয়ার বাউন্ডারি অফ সামার গ্রেজিং। বলতেছে যদি তারা এই তিনটা বটল নেক যদি পার হইতে না পারে তাহলে তারা সামারের যে গ্রেজিংয়ের যে ইয়েটা ল্যান্ডটা সেটা পাবে না। ইফ দে ক্যানট পাস থ্রু অ্যাগেন ইন অটাম, যদি তারা আবার অটামে যদি আবার ফাস করতে না পারে, এইটা দিয়ে যদি যাইতে না পারে, স্কেপিং সাউথ অন টু দোজ উইন্ড ব্লোন প্লেন্স দে আর লাইকলি টু ডাই ট্রাইং টু ওভার উইন্টার ইন দ্য ডিপ স্নো, ফলে তারা ওভার স্নোর কারণে মারা যাবে এখানে। প্রংহর্ন ডিপেন্ডেড অন ডিস্টেন্স ভিশনস অ্যান্ড স্পিড টু কিপ সেফ ফ্রম প্রেডিটর, এটা তো বলছি যে তারা খুব দ্রুত দৌড়ায় এবং ভিশন রাখে, দূরে তারা লক্ষ্য রাখে তাদের শিকের থেকে রক্ষা করার জন্য নিজেদেরকে। ট্রাভার্স হাই মানে ট্রাভার্স মানে অতিক্রম করে, হাই অনেক উঁচু, ওপেন শোল্ডার্স অফ ল্যান্ড, ওপেন শোল্ডার অফ ল্যান্ড মানে কি বিশাল বিস্তৃত ভূমি, ওয়ার দে ক্যান সি অ্যান্ড রান, যেখানে তারা দেখে এবং তারা দৌড়ায়। অ্যাট ওয়ান অফ বটল নেক্স ফরেস্টেড হিলস রাইজ ফ্রম বি, এবার একটা বটল নেকের কথা বলতেছে, বটল নেক মানে নির্দিষ্ট স্থান আর কি বা নির্দিষ্ট স্টেজ। ফরেস্টেড হিলস রাইজ অর্থাৎ যে বনভূমি যেটা বাগান আকারে আছে, তো এখানে ভি শেপের মতন একটা ফর্ম করে, লিভিং এ করিডোর অফ ওপেন গ্রাউন্ড, ওইখানে দেখা যাচ্ছে যে ভি শেপের মতো একটা যে লিভিং এ করিডোর অফ ওপেন গ্রাউন্ড, একটা মাত্র ওপেন গ্রাউন্ড থাকে ওইখানে, এ করিডোর অফ ওপেন গ্রাউন্ড, একটা ওপেন গ্রাউন্ড অনলি অ্যাবাউট 150 মিটার্স ওয়াইড, মাত্র 150 মিটার চৌড়ে একটা ওপেন গ্রাউন্ড ওইখানে থাকে। ফিল্ড উইথ প্রাইভেট হোমস, তো ওইখানের মধ্যে আবার প্রাইভেট হোম ভরা থাকে ওইটা, অর্থাৎ এই যে 150 মিটারের এই জায়গার মধ্যে তারা ঘর বানানোটাকে তারা কঠিন হিসেবে পায়।
ইনক্রিজিং ডেভেলপমেন্ট ইজ লিডিং টুয়ার্ড এ ক্রাইসিস ফর দ্য ফ্রংহর। এই ফলে দেখা যায় যে আস্তে 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 এইটা তাদের জন্য একটা ফ্রংহরদের জন্য এটা একটা বিশাল বড় ক্রাইসিসের রূপ নেয়। ওকে, থ্রেটেনিং টু চক অফ দেয়ার ফার্স্ট ওয়ে, এটা হচ্ছে কথা। তাহলে এখানে আমরা করিডোর অফ ওপেন গ্রাউন্ড, এখানে যদি আমরা শেষ বাক্যটা লক্ষ্য করি, এখানে দেখেন প্রবলেম এজ দ্য ডিস্ট্রাকশন অফ কনস্ট্রাকশন অফ নিউ হোমস ইন এ ন্যারো ড্যাশ অফ ল্যান্ড। তো গ্রাউন্ড মানে কি, এই যে এখানে যদি লক্ষ্য করেন যে করিডোর অফ ওপেন গ্রাউন্ড আর ল্যান্ড মানে কি একই তো কথা। এই যে ন্যারো করিডোর অফ ল্যান্ড বা করিডোর অফ গ্রাউন্ড, করিডোর, তাহলে এখানে হবে করিডোর। ওকে, তাহলে হয়ে গেল আমাদের, এখানে আমাদের আনসারটা পেয়ে গেলাম আমরা। তাহলে এতটুকু ছিল 2 নম্বর ফ্যাসেজটা। তো ইনশাল্লাহ ফ্যাসেজ 3 যেটা সেটা নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে ফ্যাসেজ 1 তুলনামূলক ইজি, 2টা তুলনামূলক একটু আর একটু টাফ, 3টা আর একটু টাফ। তো এগুলো আন্ডারস্ট্যান্ডিং, ওভারঅল আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, একটা প্যারা পরে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যেতে হবে। তো এর জন্য স্টেপ বাই স্টেপ আপনার আগাইতে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।